নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প নারী। ডাক্তারখানার সামনে একখানা ট্যাক্সি এসে দাঁড়ালো। শব্দ করে ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল ইঞ্জিন। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে মুখ তুললেন। ওই ইঞ্জিন বন্ধ করার শব্দেই ডাক্তার বুঝলেন মোটরে করে ডাক্তারখানাতেই কেউ এলো। যুদ্ধের বাজারে পেট্রোল, রেশন এবং মোটরের দুষ্প্রাপ্যতায় মোটর এসে থামলে ঔৎসুক্য একটু হয় বৈকি। যারা বিশেষজ্ঞ বড় বড় ডাক্তার, 32, 64, 100 যাদের ফি, তাদের দরজার কথা স্বতন্ত্র। কিন্তু মাঝারি খ্যাতিসম্পন্ন ডাক্তার, 8 টাকা যাঁর বাড়িতে ফিস, এ বাজারে যাঁরা মোটরে চড়ে আসেন, তাঁরা দরজায় না এসে তাঁকে তো তাঁরা বাড়িতেই ডাকতে পারেন। আরও একটু বিস্মিত হলেন ডাক্তার। দেখলেন একা একটি মেয়ে মোটর থেকে নামছে। পর মুহূর্তেই ডাক্তার আবার চোখ নামিয়ে প্রেসক্রিপশন লিখতে আরম্ভ করলেন। ডাক্তারের কাছে লোকের যাওয়া আসার ভঙ্গিটা বিচিত্র এবং রোগ, বিশেষত রোগীর বিষয়ে ডাক্তারদের মন প্রায় নির্বাণের কোঠাবাড়ির সিঁটির মাথায় এসে পৌঁছেছে। বিস্ময়ও নাই, ঔৎসুক্যও নাই। রোগী আসে, ডাক্তার দেখেন, টেম্পারেচার, হার্ট, লাংস, জিভ, পেট, তারপর কয়েকটা প্রশ্ন করেন, প্রেসক্রিপশন লেখেন, কি খাবে বলেও দেন। তারপর আরেকজনকে বলেন, আপনার কি হয়েছে? আড়ষ্ট মুখে বোল টেনে হয়তো লোকটি বলে, অসহ্য বেদনা ডাক্তারবাবু। বেদনা তো বটে, কিন্তু কোথায়? লোকটি মুখ উঁচু করে সামনের একটি মাত্র দাঁতের কাছে আঙুল নিয়ে গিয়ে বলে, আর ডাঁট। গোটা ত বর্গটাই উচ্চারণ করতে গেলে দাঁতের সঙ্গে জিভের স্পর্শ প্রয়োজন। তাই জিভকে তালু পর্যন্ত এনে সন্তর্পণে দকে ড এবং তকে ট বলে কাজ সারেন। আর ডাক্তারবাবু বলেন, তাহলে ডেন্টিস্টের কাছে যান। তারপর বলেন, কই দেখি, আঙুলে দাঁতটা নাড়ুন তো। আঙুল দিয়ে দাঁত নাড়তে নাড়তে ভদ্রলোক ওহো ও। ডাক্তার বলেন, প্রফুল্ল, দাঁত তোলা যন্ত্রটা দাও তো। শিউরে ওঠেন ভদ্রলোক, না না না। তবে আমার কাছে এলেন কেন? একটু কোকেন। দিচ্ছি। দেখি হাঁ করুন, আর একটু হাঁ। এমন করে হাত দেবেন না, হাত সরান, হাত সরান। ব্যাস, হয়ে গেছে। যান, এইবার জল দিয়ে কুলি করুন, আর দাঁতটা ফেলে দিন। ধরুন। এই, তোমারা কেয়া? হ্যাঁ? রোগী বলেন, পেট মে বহুত দর্দ ডাক্তারবাবু, পাখানা যাচ্ছে, জ্বর ভি হয়েছে। দেখি, উতারো উতারো, গায়ের কাপড়া উতারো। তারপর পিঠ টিপে দেখেন, হাত দেখেন। পাখানার সময় পেট কামড়ায়? আম আছে? হ্যাঁ বাবু। রক্ত আছে?
হ্যাঁ বাবুজি, তাজা রক্ত নিগলাচ্ছে। কতবার পাখানা হচ্ছে? তা 10-12 দফে ডাক্তার বাবু। বেশি হবে বাবু। ডাক্তার প্রেসক্রিপশন লেখেন। খুব সাবধানে থাকবে, খারাপ বেমার, ব্যাসিলারি ডিসেন্ট্রি। শক্ত কিছু জিনিস মাত খাও। আর শোনো, ছানার জল, বার্লি, ডাবের জল এইসব খাবে। আপনার সেই যে পরশু আমার মেয়েকে নিয়ে এসেছিলাম ডাক্তারবাবু, কমলা। কোন মেয়েটি বলুন তো? আমার মেয়ে ডাক্তারবাবু। হ্যাঁ, কিন্তু কোন মেয়েটি? বয়স কত? কি অসুখ ছিল? কমলা বলে মেয়েটি, 15-16 বছর বয়স, বুকে বেদনা, জ্বর। ও, সেই হুগলি থেকে অসুখ নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। তা এখন কি খবর? কেমন আছে? জ্বর কমেনি ডাক্তারবাবু, বরং একটু বেশি হয়েছিল। কই এনেছেন? না, বললেন ওবেলা আনবো। আনবেন। আপনার মেয়ের প্লুরিসি হয়েছে, ভালো চিকিৎসার দরকার। ক্যালসিয়াম ইঞ্জেকশন দিতে হবে, না হলে ভবিষ্যতে খারাপ হতে পারে। খারাপ হতে পারে? হ্যাঁ, শেষে টিভিতে দাঁড়াতে পারে। ভদ্রলোক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। ডাক্তার আবার আর একজনকে বলেন, আপনার। ঠিক এই সময়ে ট্যাক্সিটা এসে দাঁড়ালো। ডাক্তার একবার চোখ তুলে দেখলেন। একটি মেয়ে নামলো একা। বিস্ময়ে মুহূর্তের জন্য ডাক্তারের ললাটে প্রশ্নের কটি রেখা জেগে উঠল। তারপরে তিনি আবার প্রেসক্রিপশনে মন দিলেন। মেয়েটি এসে পরিচিতের মতো সপ্রতিভভাবে মেয়েদের জন্য নির্দিষ্ট কাঠের পার্টিশন দিয়ে ঘেরা ঘরটার মধ্যে ঢুকে বসল। অল্প বয়সী লম্বা গড়নের মেয়েটির আবির্ভাবে রোগীর দলও একটু উৎসুক, এমনকি খানিকটা প্রফুল্ল হয়ে উঠল যেন। কচি কলাপাতা রঙের শাড়ির রঙের প্রতিচ্ছটার আভায় তাদের চোখে যেন প্রসন্নতা খানিকটা এনে দিল। ডাক্তার আর একজনকে জিজ্ঞাসা করলেন, আপনার? সে বললে, ওই ভদ্র মহিলাটিকে আগে দেখে নিন ডাক্তারবাবু, ট্যাক্সিটা দাঁড়িয়ে রয়েছে। সেই ভালো। চেম্বারে ঢুকে ডাক্তার বললেন, আপনার কি? মেয়েটি হাসল। ডাক্তার বিস্মিত হলেন। মেয়েটির হাসির জন্য নয়, মুখখানা অত্যন্ত পরিচিত বলে মনে হচ্ছে। মেয়েটির সুন্দর মুখে দুই গালে ঠিক একই জায়গায় দুটি প্রায় সমান আকারের তিল, অত্যন্ত চেনা। মেয়েটি বললে, আপনি আগে রোগী দেখা শেষ করুন, আমার খানিকটা সময় লাগবে। ডাক্তার সবিস্ময়ে মেয়েটির দিকে চেয়েই দাঁড়িয়েছিলেন। মেয়েটি আবার বললে, কি হলো, আমাকে চিনতে পারছেন? না, ঠিক মনে হচ্ছে না তো। আপনি? আমি আপনি নয়, আমি তুমি। এখন যান, রোগীদের বিদায় করুন। ডাক্তার অত্যন্ত বিস্মিত হয়ে বেরিয়ে এলেন। রোগী দেখা শেষ করে ডাক্তারবাবু মেয়েটির কাছে আসলেন। মেয়েটি হেসে বললে, আমাকে চিনতে পারলেন না? আপনি? তুমি কে বলো তো? দেখেই যখন চিনতে পারলেন না,
তখন নাম বললে কি আর মনে পড়বে? হ্যাঁ। না, মানে মনে হচ্ছে একজনের কথা, কিন্তু সে কেমন করে হবে? সে তো... মেয়েটি উঠে ডাক্তারকে প্রণাম করে বললে, আমি বুঝতে পারছি আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি সেই নির্মলা। তুমি? তার কথা কেড়ে নিয়ে নির্মলা হেসে বললে, তুমি বাঁচলে কি করে? এই তো। আমি বেঁচেছি, নিউমোথোরাক্স করে বেঁচে উঠেছি। যাদবপুরে 14 মাস বিছানায় পড়েছিলাম, আমাকে উঠতে দেয়নি। আর জানেন, বাঁচার সে এক যন্ত্রণা। ডাক্তারের মুখ প্রসন্ন হাসিতে ভরে উঠল। বললেন, বাহ, ভারী আনন্দ হলো তোমাকে দেখে। চমৎকার চেহারা তোমার হয়েছে। যাক, আর কোনো কমপ্লেন নাই তো? সে আপনি দেখুন। ডাক্তার সযত্নে পরীক্ষা করে দেখলেন, না, কিছু নেই। তবু একটা এক্স-রে ফটক নিও, কেমন? আঁচলের ভিতর থেকে বড় একখানা খাম বার করে মেয়েটি দিলে। বললে, নিয়েছি, দেখুন। তারপর মাথার ঘোমটা ঈষৎ বাড়িয়ে দিয়ে হাসতে লাগল। ফটোখানা দেখতে দেখতে ডাক্তার বললেন, ও, তাহলে যাদবপুরে বেড পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু ফ্রি বেড নয়, পেইং বেড। সে কি, পেইং বেড? সে তো... ডাক্তার বিস্মিত না হয়ে পারলেন না। আবার সে ডাক্তারের মুখের কথা কেড়ে নিয়ে বললে, সে তো অনেক খরচ, তাই না? ট্যাক্সি করে এসেছি, দেখছেন না? আর তাছাড়া আমার বেশভূষা গয়না দেখে আপনি বুঝতে পারছেন না যে আমার আর সেদিন নেই। ডাক্তার একটু অপ্রতিভের মতো বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ভারী আনন্দ হলো, আমি খুশি হয়েছি। কিন্তু... ডাক্তার একটু থামলেন, তারপর আবার বললেন, আচ্ছা, রমেন তো এখনো সেই ফ্যাক্টরিতে কাজ করছে না? তাকে দেখে তো মনে হয় না যথেষ্ট টাকা কড়ি করেছে। ডাক্তারবাবু, লোকে বলে স্ত্রীলোকের চরিত্র আর পুরুষের ভাগ্য দেবতাতেও বুঝতে পারে না, কিন্তু আমি তো স্ত্রীলোকের চরিত্রে দুর্বোধ্য কিছু দেখি না। স্ত্রীলোকের ভাগ্য বোঝাই কঠিন। হ্যাঁ, পুরুষেরা কাজ করে, তার ফল পায়, আর আমরা ভাগ্য ফলেই পুরুষের হাতে পড়ি। পুরুষদের চরিত্র বোঝা কঠিন। ডাক্তার একটু চুপ করে রইলেন, তারপর বললেন, ভারী খুশি হয়েছি তোমাকে দেখে। আচ্ছা, আজ তাহলে এসো, আমার আবার বাইরে কতগুলো কল রয়েছে। বাহ, বেশ লোক তো আপনি। আমার রোগের চিকিৎসার কথা কিছু হলো না, আর আপনি বলছেন তুমি এসো। তোমার আবার কি রোগ? মেয়েটি একখানা কাগজ বার করে ডাক্তারের হাতে দিলে। ডাক্তারবাবু দেখলেন একটি ক্লিনিকের রক্ত পরীক্ষার রিপোর্ট। রোগিণী নির্মলা দেবী, রক্তে উপদংশ বিষ রয়েছে, পরিমাণ 8-10। নির্মলা বললে,
আমি এখন। একটু থামলে, তারপর মৃদু হেসে অকম্পিত স্বরে বললে, আমি এখন। আবার একটু থেমে বললে, এখন আমি বেশ্যা ডাক্তারবাবু। অতর্কিতে অল্প একটু ধাক্কা খাওয়ার মতো একটা অনুভূতি অনুভব না করে ডাক্তার পারলেন না। নির্মলা আপনার বাঁ হাতখানি প্রসারিত করে নিজের চোখের সামনে ধরলে, ডান হাত দিয়ে এ হাতের কনুইয়ের ভিতর দিকে সুগৌর সুডোল হাতের নীল শিরার উপর হাত বুলিয়ে পড়লে, জানেন ডাক্তারবাবু, ইনজেকশন নিয়ে নিয়ে না আমার শিরাগুলো সব বসে গেছে। ডাক্তার ইনজেকশন দিয়ে থাকেন বাঁ হাতে। অবহেলা করে বা অবলীলাক্রমে দিচ্ছেন এটা প্রমাণ করার জন্য নয়, ওটাই তাঁর অভ্যাস। তবে লোকে মনে করে তাই। ইনজেকশনে এমন নিপুণ হাত খুব কম দেখা যায়। প্রায় চোখের পলকে বললে অত্যুক্তি হয় সামান্যই। ডাক্তার সিরিঞ্জের নিডল বের করে নিলেন, এক টুকরো বেঞ্জুইন ভিজানো তুলো বসিয়ে দিলেন। তারপর হেসে বললেন, ব্যাস, একটু বসে থাকো। তারপর ডাক্তার বেরিয়ে এলেন। ভিতর থেকে নির্মলা ডাকলে, ডাক্তারবাবু। আবার কি হলো? অসুস্থ বোধ করছো? না। তবে আপনার ফি। বলেই মেয়েটি দুখানি নোট তুলে দিলে। একখানি নোট ফেরত দিয়ে ডাক্তার হেসে বললে, এতেই হবে। এইবার তুমি উঠতে পারো, গাড়ি দাঁড়িয়ে আছে তোমার। থাক। বলেই মেয়েটি উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, একটা কথা আছে। ও, বলো। বলছিলাম, একটু ড্রিঙ্ক করতে পাবো? ড্রিঙ্ক? ডাক্তার অবাক হয়ে চেয়ে রইলেন নির্মলার মুখের দিকে মুহূর্তের জন্য। পর মুহূর্তে নিজেকে সংযত করে বললেন, না, আমার হ্যাবিট হয়ে গেছে ডাক্তারবাবু। আর তাছাড়া পুরুষ চরিত্র তো রহস্যময়। উনি আবার ড্রিঙ্ক না করলে খুশি হন না। ডাক্তার একটু চুপ করে থেকে বললেন, না, এখনো সব বন্ধ রাখতে হবে। একটি নমস্কার করে নির্মলা বেরিয়ে গেল। ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন নিজের অজ্ঞাতসারেই। আর মনে মনে নির্মলার কথাগুলো ভাবলেন। নির্মলা কত অসংকোচে বললে, আমি এখন। ড্রিঙ্ক করা আমার হ্যাবিট হয়ে গেছে। অসংকোচে অবলীলাক্রমে। পরক্ষণেই সব ঝেড়ে ফেলে তিনি বেরিয়ে পড়লেন। কল আছে। টিবি পেশেন্ট প্রভাকে ক্যালসিয়াম দিতে হবে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার পেশেন্টটাকে কুইনিন। আর তাছাড়া 3টে টাইফয়েড কেস। একটা সিগারেট ধরিয়ে গাড়িতে উঠলেন। মানুষ বিচিত্র। ডাক্তার ভাবছিলেন সেই কথা সন্ধ্যার সময়। সন্ধ্যাতেও ডাক্তারখানায় রোগী আসে, কিন্তু সংখ্যায় কম, 2-4 জন। ডাক্তার সন্ধ্যাতে কোট প্যান্টালুন পরেন না। ধুতি পাঞ্জাবি পরে চেয়ারে বসে থাকেন, 2-1টা সিগারেট খান। কখনো শখ হলে গড়গড়ায় তামাকও খান। রোগীদের বিদায় করে দিয়ে বই পড়েন। মনোবিজ্ঞানে ডাক্তারের বেশি ঝোঁক। সাইকোলজির বই বেশি পড়েন। চিকিৎসাতেও সাহায্য হয়। এক বন্ধুর স্ত্রী সম্প্রতি
মধ্যে মধ্যে দুরন্ত বেদনা অনুভব করছেন বুকে। বেদনা উঠলেই ডাক্তার তাকে অ্যাকোয়া অর্থাৎ শুধু জল ইঞ্জেকশন দেন। কিছুক্ষণের মধ্যেই ভদ্রমহিলা সুস্থ হয়ে উঠে বসেন। এক বিন্দু বেদনা থাকে না। ডাক্তারের ধারণা, রোগে যারা ক্রমাগত ভোগে তাদের শতকরা ৬০ জনেরও বেশি সংখ্যক লোকের ব্যাধি মনের ব্যাধি। একটি অবস্থাপন্ন ঘরের ছেলে এইমাত্র বিদায় হলো। ছেলেটি প্রায় রোজ সন্ধ্যায় আসে, গল্প করে চলে যায়। সপ্তাহে একবারও অন্তত হৃদযন্ত্রটি পরীক্ষা করায়, কারণ ওর ধারণা ওর হার্টের দুর্বলতা আছে, যে কোনো মুহূর্তে তা থেকে কঠিন বিপদ হতে পারে। সেই জন্য ভদ্রলোক বিবাহ পর্যন্ত করলেন না, এবং বুঝিয়েও ডাক্তার ওকে বিশ্বাস করাতে পারলেন না। ডাক্তারের কাছে গল্প করতে আসাটা ওর গল্পের আকর্ষণ নয়। আসল ব্যাপার হলো ডাক্তারের সান্নিধ্য লাভ করে খানিকটা আশ্বাস লাভ করা। এতেই যেন তার ডাক্তার দেখানো হয়ে যায়। লোকটি চলে যেতেই ডাক্তার হাতের বইখানা খুলে বসলেন। শক্তিশালী লেখকের লেখা ভালো বই। সামারসেট মমের ভক্ত তিনি। মমের বই রেজার্স এজ। কয়েক মুহূর্ত পরে মুখ তুলে রাস্তার দিকে অন্যমনস্কভাবে চেয়ে রইলেন। দেখলেন রাস্তায় লোকজন অবিরাম চলছে, যেন জনস্রোত। এই দিকেই গঙ্গার ঘাটে যাওয়ার পথ। লোকে ইলিশ মাছ হাতে নিয়ে আসছে ঘাট থেকে। পুণ্যলোভী মেয়েরা অনেকে এই রাত্রেও গঙ্গা স্নান করে আসছে। আজ বোধহয় কোনো পার্বণ আছে। সেজেগুজে অনেক মেয়েরা গঙ্গার ধারে হাওয়া খেয়েও ফিরছে। দু চারটি চতুরা দেহ ব্যবসায়িনীও সঞ্চরমান শিখার মতো অনুসারী পতঙ্গ পিছনে নিয়ে আসছে। সামনেই একটা গলি, আর সেই গলিতেই ঢুকে যাচ্ছে। ঢুকবার সময় এদের একটা বিশেষ ভঙ্গিতে পিছনে ফিরে চাওয়ার অভ্যাস আছে, যেন ঝাপটা মেরে চকিতে ফিরে পিছনের দিকে চেয়ে দেখে নেয়। বোধহয় অনুসরণকারীকে দেখেও নেয় এবং অভয় দিয়ে আহ্বানও জানায়। মনে পড়ে গেল নির্মলাকে। তার কথাগুলো যেন কানের কাছে এখনো বাজছে। আমি এখন বেশ্যা ডাক্তারবাবু। হ্যাঁ, সেই মেয়ে। সুদীর্ঘ ৮ মাস ধরে তিনি তার চিকিৎসা করেছিলেন। একদিন মাত্র কথা বলেছিল, মাত্র একদিন। এক একটা কেস ডাক্তারদের অদ্ভুতভাবে মনে থাকে। বিচিত্র ধরনের রোগ, বিচিত্র ধরনের রোগী, বিচিত্র ধরনের রোগীর বাড়ি, এগুলো মনে রেখাপাত করাই স্বাভাবিক। এক্ষেত্রে তার কোনোটাই এমন কিছু বিচিত্র ছিল না। শুধু রোগিণী ওই নির্মলা মেয়েটির মধ্যে ছিল শান্ত ভাবের এবং সহনশীলতার মাত্রাতিরিক্ততার, কি বলবো, বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্য বলাই ভালো। ডাক্তার মধ্যে মধ্যে বিস্মিত হতেন আর মনে মনে প্রশংসা করতেন। বৎসর ৩ হবে। সেটা যুদ্ধের প্রথম অবস্থা, ১৯৪১ সাল। ডাক্তারের বেশ মনে আছে, ৩ বৎসর আগে সকালে এলো একজন অল্প বয়সী ভদ্রলোক। সুদর্শন চেহারার একটি তরুণ, ২৫-২৬ বৎসরের বেশি বয়স হবে না। রোগীর ভিড় তখন রয়েছে। সে টেবিলের ওপাশটা ধরে দাঁড়িয়ে বলল, ডাক্তারবাবু, আপনাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। ডাক্তার তার মুখের দিকে তাকালেন। ভদ্রলোকের চোখে মুখে উদ্বেগের আকুলতা দেখতে পেলেন। ডাক্তার কিছু বলবার আগেই সে আবার বললে, এখনই একবার আসতে হবে দয়া করে ডাক্তারবাবু, খুব আর্জেন্ট। কি কেস? আর্জেন্ট বলছেন, কেসটা কি? একটি মেয়ের অসহ্য যন্ত্রণা হচ্ছে। মেয়েটি প্রেগন্যান্ট, ফার্স্ট প্রেগন্যান্সি।
প্রেগন্যান্ট? তা যন্ত্রণা কোথায় হচ্ছে? আগে পেটে ডাক্তারবাবু। আমি জিজ্ঞাসা করছি, যন্ত্রণাটা কি ডেলিভারি? না না ডাক্তারবাবু, সে সময় এখন নয়, তাছাড়া সে যন্ত্রণাও নয়। তাহলে একটু বসুন, এদের কয়েকজনকে দেখে তারপর যাব। ছেলেটি এবার জোড়ো হাত করে বললে, না ডাক্তারবাবু, খুব যন্ত্রণা হচ্ছে, এখনই একবার আপনাকে আসতে হবে। বলতে বলতেই তার চোখ ছলছল করে উঠল। ডাক্তার আর না বলতে পারলেন না, উঠলেন। সেই নিজে নিলে কল বাক্সটা। বস্তির মধ্যে দরিদ্র ভদ্র গৃহস্থের বস্তি। ডাক্তার হাসলেন। বাসিন্দারাই ভদ্র এবং গৃহস্থ। বস্তি কিন্তু বস্তি। খোলার চাল, ছিটে বেড়ার দেওয়াল, সরু স্যাঁতস্যাঁতে গলিপথ, মাছি মশা দুর্গন্ধ সবই আছে। একখানি ঘর আর সামনে একটু করে বারান্দা নিয়ে এক একটি সংসার। ময়লা হাফ প্যান্ট পরা অপরিচ্ছন্ন ছেলের দল, কেউ কাশছে, কেউ কাঁদছে, কেউ মুড়ি খাচ্ছে। সংকীর্ণ লম্বা মেটে উঠানে কাক এসে নেমেছে। একজন শৌখিন ব্যক্তির একটা লোমওয়ালা কুকুর কাকগুলোকে দেখে ঘেউ ঘেউ করছে। উঠানের একপাশে ঘেরা দেওয়া একটা স্নান করবার এবং বাসন মাজবার জায়গা, তার মধ্যে সনাতন পাতকুয়া, কলেরা টাইফয়েড প্রভৃতি সংক্রামক রোগের ইনকিউবেটার। এসে জমে ওইখানে আর মুহূর্তে মুহূর্তে বাড়ে। ওরা ভোগে, ওরা মরে, তবু অদ্ভুত এদের জীবনের সহ্য শক্তি। বৈজ্ঞানিক মতে ওদের মরে যাওয়া উচিত, তবু ওরা বেঁচে আছে ওই সহ্য শক্তির জোরে। তবু বস্তিটা ওরই মধ্যে ভালো। বারান্দা মেঝে সিমেন্ট করা, সিমেন্টের সঙ্গে লাল রং মিশিয়ে। বস্তি বাসিন্দাদের যাদের কিছুমাত্র গোপন শৌখিন রুচি আছে, তাদের সেই রুচিকে আকর্ষণ করার চেষ্টা আছে বস্তির মালিকের। পলকা হালকা কাঠের সেই সনাতন দরজা, তবু তাতে সবুজ রং ধরানো হয়েছে প্রথমে। জানালাগুলিও একটু আকারে বড়, 1.5 ফুট চওড়া, 2.5 ফুট লম্বা হবে মাপে। কতকগুলোই শিক, কতকগুলোই কাঠ দেওয়া, আর কেউ কেউ জানালায় পর্দা দিয়েছে। এর দরজাতেও একটা পর্দা ঝুলছিল। আরও 2টি অল্প বয়সী ভদ্রলোক বসেছিল। ভিতরে একখানা তক্তপোষের উপর মেয়েটি শুয়েছিল। সাদা সায়া ব্লাউজের উপরে একখানি পরিচ্ছন্ন ধুতি ছিল পরনে। হাতে ছিল 2 গাছি রুলি। দেখলেই বুঝতে পারা যায় মেয়েটি বিধবা। মুখটা ঘোমটায় ঢাকাই ছিল, তবু সে আরও একটু টেনে দিলে ঘোমটাটা। তারপর স্তব্ধ হয়ে পড়ে রইল। সে স্তব্ধতা, সে শান্ত সহনশীলতা ডাক্তারের ভারী ভালো লেগেছিল। ধবধবে বিছানায় পরিচ্ছন্ন শুভ্র পরিচ্ছদে আবৃত মেয়েটির যন্ত্রণার মধ্যেও সেই শান্ত সংবৃত স্তব্ধ অবস্থার কথা আজ স্মরণ করে ডাক্তারের মনে হলো, সে অবস্থার সঙ্গে রাত্রের নদীর রূপের অনেকটা মিল আছে, বোধহয় তুলনা চলে। ডাক্তার অনেকদিন রাত্রে 11টা-12টার সময় গঙ্গার ধারে বেড়ান। নদীর যে নিজস্ব তরঙ্গক্ষুব্ধ গতিশীল রূপ, দিন রাত্রির মধ্যে তার সত্যকার কোনো অবস্থান্তর কি রূপান্তর ঘটে না, কিন্তু মানুষের চোখে রাত্রির অস্পষ্টতার মধ্যে তার রূপের পরিবর্তন ঘটে। তখন নদীর তরঙ্গক্ষুব্ধ গতি চোখে দেখা যায় না। মনে হয় শান্ত শুভ্র সুদীর্ঘ জলধারা যেন নিথর হয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যে মধ্যে মৃদু আলোড়নে আবর্ত ওঠে, এখানে ওখানে সেখানে এক একটা। মেয়েটির অঙ্গে সেদিন মধ্যে মধ্যে যন্ত্রণার আধিক্যে এক একবার অবাধ্য আক্ষেপ জেগে উঠছিল, আর মেয়েটি কুঁকড়ে কুঁকড়ে উঠছিল।
আবার নিজেকে সংযত করে শান্ত স্থির হয়ে শুচ্ছিল। কি যন্ত্রণা হচ্ছে আপনার? কোথায় যন্ত্রণা হচ্ছে? মেয়েটি শান্ত হাতখানি রাখলে লিভারের কাছটায়। ডাক্তার দেখলেন একটু জ্বর হয়েছে। ডাক্তারের মনে হলো পাকস্থলী এবং মলস্থলীর মধ্যে কিছু গণ্ডগোল হয়েছে। প্রশ্ন করলেন কোষ্ঠ পরিষ্কারের কথা। মেয়েটি ঘাড় নাড়লে। না বললে এটা বোঝা গেল। ডাক্তার প্রশ্ন করলেন, ও কদিন পরিষ্কার হয়নি? ভদ্রলোকটি এবার মেয়েটির মুখের কাছে তার কান নিয়ে গেল। মেয়েটির ঠোঁট দুটি ঈষৎ নড়ল। ভদ্রলোকটি বললে, 3-4 দিন চলছে বাবু। কিন্তু এই অবস্থায় তো পারগেটিভ চলবে না, ওকে ডোজ দিতে হবে। ডোজ দিন, বেদনা কমে যাবে। আর একটা ওষুধও আমি দেব। চিন্তিত মুখে ছেলেটি বললে, ডোজ দিতে তো জানি না ডাক্তারবাবু। ডাক্তার হেসে বললেন, ডোজ দেওয়া কঠিন কিছু নয়। আপনি ডোজটা নিয়ে আসবেন, আমি বুঝিয়ে দেব। আপনি লেখাপড়া জানেন, দেখিয়ে বুঝিয়ে দিলেই আপনি পারবেন। না ডাক্তারবাবু, এমনি আমি নার্ভাস হয়ে পড়েছি। আমিও। তারপর সে আর কিছু বলতে পারলেন না। ডাক্তার বুঝলেন ভদ্রলোক অতিমাত্রায় বিচলিত হয়ে পড়েছেন। তিনি বললেন, আচ্ছা বেশ, তাহলে আমার কম্পাউন্ডারকে আনতে হবে। সেই দিয়ে দেবে খন। সে এক্সপার্ট লোক আছে, তাকে একটা টাকা দিয়ে দেবেন। একটু চুপ করে থেকে সে বললে, বলছিলাম ডাক্তারবাবু, মেয়ে ছেলে, কম্পাউন্ডার বাবু পুরুষ মানুষ। অন্য যারা দাওয়ায় বসেছিল তাদের একজন এবার ভেতরে এসে বললে, বলছিলাম একজন নার্স আনলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, কাছাকাছি নার্স কোথায় পাওয়া যাবে ডাক্তারবাবু? আচ্ছা বেশ, আপনি আসুন, আমি একখানা চিঠি দিয়ে দেব। এই তো বড় রাস্তার চৌমাথাটার উপরেই একটা নার্সের আড্ডা আছে, আসুন। আজ ডাক্তার সে কথা মনে করে একটু হাসলেন। সেদিন কিন্তু হাসেন নাই। মন তার খুশিতে ভরে উঠেছিল। রোগী দেখতে গিয়ে সর্বপ্রথম তার চোখে পড়ে রোগীর পরিবারের মনোভাব। কোথাও দেখা যায় রোগীর প্রতি ঘরের মানুষের নিদারুণ উদাসীনতা। অবহেলিত অবজ্ঞাত রোগী পড়ে থাকে। মাথার গোড়ায় এক গ্লাস জল কোথাও থাকে, আবার কোথাও তাও থাকে না। কোথাও কোথাও এই নিষ্করুণ অবহেলা এমন নিষ্ঠুরভাবে আত্মপ্রকাশ করতে দেখেছেন ডাক্তার যে আজও তা মনে অক্ষয় হয়ে আছে তাঁর। ভাবলেও শিউরে ওঠেন তিনি। চাকরদের ক্ষেত্রে অবশ্য এমন প্রায়ই ঘটে। ডাক্তার সেগুলো ধরেনি না। আত্মীয় স্বজনদের আপনার জনের বেলায় এই অবহেলা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কিংবা বিধবা মেয়েদের রোগশয্যায়। আবার দেখা যায় রোগীর জন্য সমগ্র পরিবারের সে কি ব্যাকুলতা। সকল স্বাচ্ছন্দ্য বিধানের জন্য প্রতিটি মানুষ ব্যগ্রতায় সস্নেহ চোখে চেয়ে আছে রোগীর মুখের দিকে। তারা যেন সকল কষ্ট, সকল উপসর্গ, সকল রোগ আপনাদের হাত দিয়ে, বুক দিয়ে, দৃষ্টি দিয়ে মুছে নিতে চায়। অবশ্য অবৈজ্ঞানিক মনোভাবের জন্য অনেক ক্ষেত্রে তারা গণ্ডগোলও ঘটায়। তবুও এমন ক্ষেত্রে তাঁর চিকিৎসকের মনও প্রসন্ন হয়ে ওঠে। বর্তমান ক্ষেত্রে বৈজ্ঞানিক শিক্ষার অভাব থাকলেও
এদের সে অভাববোধ সম্বন্ধে সচেতনতা ছিল। ছেলেটির নার্স আনার প্রস্তাবে অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি। ছেলেটি তার সঙ্গে আস্তে আস্তে বলেছিল, কিছু কি কঠিন দেখলেন ডাক্তারবাবু? না না, ও ডুস দিলেই সেরে যাবে, সামান্য ব্যাপার। গাঢ় কণ্ঠে ছেলেটি বলেছিল, জানেন ডাক্তারবাবু, আমি ছাড়া ওর আর কেউ নেই। বিধবা মেয়ে, ওই একটা সন্তান হয়ে যদি বাঁচে তবে জীবনে হয়তো সুখী হবে। তারপর নির্মলার একটি মেয়ে হয়েছিল। ডাক্তারের মুখে বিচিত্র হাসি দেখা দিল। ডাক্তারবাবু, ডাক্তারের চিন্তাসূত্র ছিন্ন হল। হাতে মমের বইখানা খোলাই ছিল। বইখানা রেখে তিনি একটু নড়ে চড়ে বসলেন। দেখলেন একটি প্রৌঢ়া মেয়ে একটি অবগুণ্ঠনবতী মেয়েকে নিয়ে এসেছে। এরা বস্তির বাসিন্দা। ডাক্তারের জীবনে ডাক্তার যত রোগী দেখলেন তার মধ্যে বস্তি বাসিন্দাই বোধহয় 70-75 জন। এদিকটায় একটা প্রকাণ্ড অঞ্চল জুড়ে বস্তি। মেয়েদের নিয়ে আসে যারা, তারা প্রায় রাত্রেই আসে। কি হয়েছে? একে একবার দেখুন বাবা, বড় ভুগছে। কুচো কাঁচা ভাঁড়খুরির মতো 4টি ছেলেপুলে, এই একটি কোলে, তার উপরে এই রোগ। চেম্বারে ঢুকে ডাক্তার টেনে নামালেন ওপরের ঝোলানো জোরালো আলোটা। রক্তহীন পাংশু একখানি কচি মুখ, চোখের পাতায় অপার্থিব অবসন্নতা ঘনিয়ে রয়েছে মেঘাচ্ছন্ন বর্ষা অপরাহ্নের মতো। ডাক্তার তাঁর ব্যবসায় সুলভ নিরাসক্তির সঙ্গে তাকে দেখতে চেষ্টা করলেন। পরীক্ষার অবশ্য প্রয়োজন ছিল না। চোখের দৃষ্টিতেই তিনি দেখতে পাচ্ছেন নিষ্ঠুর নিষ্করুণ ক্রূর ক্ষয়রোগ যক্ষা। দারিদ্র্যের আচ্ছাদন তলে অবরুদ্ধ অন্ধকারে তার বাস। রোগ মাত্রে নিষ্করুণ, তবু সকল রোগের মধ্যে এই রোগটি ক্রূর এবং নিষ্ঠুর, যা তিলে তিলে হত্যা করে। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে পরীক্ষা করলেন। তারপর চমকে উঠলেন। রোগের ধরনটা ঠিক নির্মলার মতো ড্রাই প্লুরিসি থেকে যক্ষায় পরিণতি লাভ করেছে। একটা দিক যেন ঝাঁঝরা হয়ে গিয়েছে। নির্মলার কথা মনে করতে করতে ডাক্তার খানিকটা ভাবাবেগে আচ্ছন্ন হয়েছিলেন। নিজের ব্যবসায় সুলভ নিরাসক্তিকে কিছুতেই সজাগ করে তুলতে পারলেন না। তাঁর চোখে জল এসে গেল। সঙ্গিনী প্রৌঢ়া বললেন, ডাক্তারবাবু। দ্রুত চিন্তার স্রোত বয়ে গেল ডাক্তারের মনের মধ্যে। দরিদ্র গৃহস্থ ঘরের বধূ, 4টি সন্তানের জননী সে। হয়তো বাঁচতে পারে নিউমোথোরাক্স করলে। নির্মলা বেঁচেছে। আজকের 2 বৎসর আগে যেদিন তিনি শেষবার নির্মলাকে দেখেছিলেন, এর অবস্থাও প্রায় তেমনই, হয়তো কিছু ভালো। নির্মলা বেঁচেছে। এও বাঁচতে পারে সে চিকিৎসায়। আজ সকালবেলায় নির্মলার মুখ মনে পড়ল। সজীব লাবণ্যে ঝলমল করছে। এক্স-রের ফটোটা চোখের সামনে ভেসে উঠল। ডাক্তার সঙ্গে সঙ্গে শিউরে উঠলেন। যেন কানের পাশে বেজে উঠল সেই কথাটা, ড্রিঙ্ক, একটু, ওটা আমার হ্যাবিট হয়ে গিয়েছে। প্রৌঢ়া মেয়েটি আবার বললে, ডাক্তারবাবু। ডাক্তার বেরিয়ে এসে বললেন, না না, এ আমার অসাধ্য বাবু, যক্ষা। মেয়েটি একটু চুপ করে থেকে বললে,
সে আমি বুঝেছি ডাক্তারবাবু, কিন্তু কোনো উপায় বলতে হাসপাতালে সে অনেক অনেক খরচ। উপায় আমার জানা নেই বাবু। ঠিক নির্মলার মতো রোগের ধরনটা অদ্ভুত সাদৃশ্য আছে। প্রথম দিন ধরতে পারেননি ডাক্তার। মেয়েটিও যন্ত্রণার সঠিক স্থান নির্দেশ করতে পারে নাই। রাত্রি আবার সেই ছেলেটি এলো। অপরিসীম উদ্বেগ ছিল তার মুখে। ডাক্তারবাবু। কি হলো? ও, আপনার বাড়িতেই তো সকালে আজ গিয়েছিলাম। তা ডোজ দেওয়া হয়েছে? আগে হ্যাঁ ডাক্তারবাবু, কিন্তু যন্ত্রণা তো কমলো না। সে কি কমেনি? ডাক্তার একটু চিন্তিত হলেন। আপনি একবার চলুন ডাক্তারবাবু, যন্ত্রণাটা উপর দিকে উঠছে বলছে। কেরোসিন তখনও এমন দুষ্প্রাপ্য হয় নাই। একটি বেশ শৌখিন উজ্জ্বল আলোই জ্বলছিল। দিনের আলো সত্য রূপ ধরিয়ে দেয়। রাত্রে যত উজ্জ্বল আলোই হোক, সে যেন রূপের উপর একটা উজ্জ্বল সূক্ষ্ম আস্তরণ টেনে দিয়ে তাকে বেশি সুন্দর করে দেখায়। রাত্রের নদীর উপর জ্যোৎস্না এবং পাতলা কুয়াশা পড়েছিল বলে মনে হয়। তেমনি ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন মহিমায় আবৃত হয়ে তেমনি নিথরভাবেই পড়েছিল। এখন সে দেখালে ব্যথাটা বগলের প্রায় নিচেই। জ্বর বেশ একটু হয়েছে। ডাক্তার ধীরভাবে পরীক্ষা করলেন। অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন। এবার প্লুরিসি ধরা পড়ল। কি হয়েছে ডাক্তারবাবু? এ তো প্লুরিসি হয়েছে দেখছি। ভালো চিকিৎসার প্রয়োজন। ক্যালসিয়াম ইঞ্জেকশন দিতে হবে, আর ভালো খাদ্যের প্রয়োজন। যা দরকার হয় করুন আপনি। বলুন কি পদ্ধতিতে হবে। আজ থেকে আরম্ভ করুন ইঞ্জেকশন। প্রায় সমারোহ করেই চিকিৎসা শুরু হলো। ডাক্তার যেতেন। মাথার গোড়ায় টেবিলে দেখতেন ফল সাজানো রয়েছে, দামি দামি পেটেন্ট ওষুধ। মেয়েটি স্তব্ধভাবে শুয়ে থাকত। মুখের খানিকটা দেখা যেত। একটা তিল কালো রঙের ফুলের মতো ফুটে থাকত গালের উপরে। দীর্ঘদিন ধরে ডাক্তারের ধারণা ছিল গালে তিল ওর একটা। নীরবে হাতখানি বাড়িয়ে দিত। ডাক্তার রবারের নলটা টেনে বাঁধতেন বাহুর উপর, তারপর ইঞ্জেকশন দিতেন। এতটুকু স্পন্দন কি চাঞ্চল্য দেখা যেত না। উপকারও হলো। একেবারে একসময় জ্বরও কমে গেল। ব্যথাটাও আর অনুভব করত না। একদিন ছেলেটি বললে, আর কতদিন লাগবে ডাক্তারবাবু? চিকিৎসাটা এখন চালাতে হবে, অন্তত প্রসবের আগে পর্যন্ত। ছেলেটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। ডাক্তার বললেন, আসলে এটা তো একটা ট্রেচারাস ব্যাধি। বিশেষ করে দেখতে তো সেরে গিয়েছে বলেই মনে হয় ডাক্তারবাবু। হ্যাঁ, কিন্তু ক্যালসিয়াম ইঞ্জেকশনের এখনো দরকার আছে। তারপর বোধহয় 2টো ইঞ্জেকশন দিয়েছিলেন বলে মনে হচ্ছে। এরপর আর ডাকলে না। শেষের দিন বলেছিল, ডেলিভারির সময় তো এগিয়ে এসেছে ডাক্তারবাবু। আচ্ছা, ডেলিভারিটা হাসপাতালে হওয়াই ভালো, কি বলেন? আর মেয়ে ছেলে তো কেউ নেই, আমি কাজে যাই। হ্যাঁ, সেই সবচেয়ে আপনার পক্ষে ভালো হবে। আমি বরং হাসপাতালে একখানা চিঠি লিখে দেব।
ছেলেটির সে কি কৃতজ্ঞতা ফুটে উঠেছিল চোখের দৃষ্টিতে। আজ দেবেন ডাক্তারবাবু? সময়ে নিয়ে রাখাই ভালো নয় কি? আচ্ছা বেশ, আপনি আসুন। সেই যে চিঠি নিয়ে গেল, তারপর আর কোনো খবর ডাক্তার পান নাই। অথচ ইঞ্জেকশন দেবার নির্দিষ্ট দিনে ডাক্তার অপেক্ষা করেছিলেন। প্লুরিসির পেছনে ক্ষয়রোগের কঙ্কালসার তীক্ষ্ণ নখর যে হাতখানা মেয়েটির দিকে প্রসারিত হয়ে আসছিল, তাকে তিনি হাত গুটাতে বাধ্য করেছিলেন। তিনি যেন স্পষ্ট চোখে দেখতে পেতেন হাতখানা সংকুচিত করে সরিয়ে নিচ্ছে সে। দ্বন্দ্বযুদ্ধে জয়ের আনন্দ অনুভব করেন তিনি এমন ক্ষেত্রে। শুধু তাই নয়, যাকে উপলক্ষ করে এ দ্বন্দ্ব বাধে, এমন জয়ের ক্ষেত্রে সেই শরণাগত জনটিকে বড় ভালো লাগে। অবশ্য সকল ডাক্তারেরই লাগে। যে রোগীকে বাঁচায় তাকে যেন মনে হয় পরম স্নেহাস্পদ, পরম প্রিয়জন। এ মেয়েটিকে আরও ভালো লাগত। শুভ্র পরিচ্ছদ মহিমায় স্নিগ্ধ সহনশীল মেয়েটি জ্যোৎস্না রাত্রের নিথর নদীর মতো নীরব শান্ত। ক্রূর ক্রোধী ক্ষয়ের শোষণ গণ্ডূষ থেকে তিনি রক্ষা করেছেন। ক্ষয়ের শোষণ গণ্ডূষ শিথিল হয়ে গিয়েছে, সে বয়ে চলেছে নিরুদ্বেগে কোমল মৃত্তিকার বুক বেয়ে। কয়েকদিনই মনে হয়েছিল তার কথা। একবার তিনি খোঁজ করবেন ভেবেছিলেন, কিন্তু কর্মব্যস্ত জীবন, অভিশপ্ত পরাধীন দেশের রোগ জর্জরিত মানুষের মধ্যে এ অবকাশ ঘটে নাই তাঁর। ডাক্তারের একটা কথা মনে পড়ে লজ্জা হলো। যেদিন তিনি খোঁজ করবেন ঠিক করেছিলেন, সেই দিন প্রায় সেই সময়ই এসেছিল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। 4টে কেস নিয়ে এসেছিল। অর্থ লোলুপতা ঠিক নয়, অর্থের প্রয়োজন হয়। ইন্স্যুরেন্স কোম্পানির ডাক্তার তিনি, খোঁজ করা হয়ে ওঠেনি। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অর্থাৎ শেষ অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। নমস্কার।